ভোটার প্যান কার্ড সহ 15টি সরকারি নথি জমা দিয়েও প্রমাণ হলো না ভারতীয় নাগরিকত্ব। গুয়াহাটি হাইকোর্ট রায়ে কি জানালো? কালের যাত্রায় সবাইকে পা মেলাতেই হয়, সব পথ ছেড়েই বিরোধী দলনেতার ঘরেই চন্দ্রিমা। অলৌকিক, তৃণমূল ছেড়ে কাতারে কাতারে লাল ঝান্ডা তুলছে মানুষ। কোথায় ঘটল এই ঘটনা? ভারতের কঠোর হুঙ্কার, একযোগেই 23 জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণা, কেন্দ্রের তালিকায় বড় নাম। ক্ষমতার মদে চুর নির্লজ্জরা, ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে যোগ দিয়ে মোদী সরকারকে ধুয়ে দিলেন মহুয়া। সরকারি ভ্যাকসিন না নিলে মিলবে না অন্নপূর্ণার টাকা, কোন কোন টিকার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার হাজার হকারের জন্য স্বস্তির খবর, উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা, তৃণমূলের সব পদে ইস্তফা, এবার কি নব্য তৃণমূলে যোগ? ডিম হামলার পর মহুয়ার ফেসবুক লাইভ সপাটেই জবাব দিতে গিয়ে পুরনো সব কেলেঙ্কারি ফাঁস করলেন অগ্নিমিত্রা পাল। প্রাক্তন ছাত্রের সঙ্গে শিক্ষিকার হঠাৎ দেখা, সেনাবাহিনীর পোশাক দেখেই ভিজে উঠল চোখ, বললেন এটাই তো আমাদের আসল প্রাপ্তি। কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে 50 বাংলাদেশিকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার। পেনশনভোগীদের জন্য সুখবর, 7 বছরের বকেয়া মিটিয়ে দেবে সরকার, চলতি মাসেই মিলবে 50% টাকা। রাম মন্দিরে দেওয়া 1.11 লক্ষ টাকার অনুদান ফেরত চাইলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, বললেন টাকা ফেরত না দিলেই আদালতে যাব। অভিনেতা চন্দ্রচূড়ের বাড়িতেই চলল বুলডোজার, অবৈধ নির্মাণের অভিযোগেই ভাঙা হলো বাড়ির কোন অংশ। প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মার্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, চাঞ্চল্য এলাকায়। রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল, একসঙ্গে 108টি থানা নিয়ে সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ভোটার আইডি, প্যান কার্ড 1951 সালে তৈরি জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির অনুলিপি সহ 15টি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দিয়েও নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না অসমের গুয়াহাটির এক বাসিন্দা। নাগরিকত্বের প্রমাণ ক্ষেত্রে শুধুমাত্র সরকারি পরিচয় বা অনুলিপি যে কোনো চূড়ান্ত প্রমাণ নয়। সম্প্রতি এক মামলার রায়ে তা পুনরায় স্পষ্ট করে দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, ভারতীয় নাগরিক আইনের জটিল বেড়াজালে কেবল নথির সংখ্যা কোনো বিষয় নয়, বরং তার নির্ভুলতা এবং যোগসূত্রই আসল। গুয়াহাটির হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায়সুরানা এবং বিচারপতি শামিমা জাহানের একটি ডিভিশন বেঞ্চ আমিনুল হকের নামে ওই ব্যক্তির দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে। 2019 সালে অসমের একটি ফরেনার্স ট্রাইব্যুনাল আমিনুলকেই বিদেশি বলে ঘোষণা করেছিল। ট্রাইব্যুনালের সেই রায়কেই অবৈধ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ আলোচনার পর হাইকোর্ট জানিয়েছে, আইনগতভাবে এই সমস্ত নথির সত্যতা আদালতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। ভোটার আইডি ও প্যান কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। মামলা চলাকালীন আমিনুল হক দাবি করেছিলেন যে তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। নিজের পরিবার 1971 সালের 24শে মার্চের আগেই থেকে অসমে বসবাস করছে তা প্রমাণ করতে তিনি মরিয়া চেষ্টা চালান। এর সপক্ষে 1951 সালের এনআরসি নথির এক্সট্রাক্টস, 1966 সাল থেকেই শুরু করে বিভিন্ন বছরের ভোটার তালিকা, 1973 সালের জমি কেনাবেচার দলিল, ভোটার পরিচয়পত্র, এপিক, প্যান কার্ড এবং স্কুল সার্টিফিকেট জমা দেন। কিন্তু আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আইনত স্বীকৃতি পায় না। অন্যদিকে এছাড়াও আমিনুল হক তার সপক্ষেই 1951 সালের এনআরসির কম্পিউটার থেকে নেওয়া অনুলিপি পেশ করেছিলেন বলেও বিচারপতিদের বেঞ্চ সেই প্রমাণও খারিজ করে দিয়েছে। আদালতের যুক্তি, এই ডিজিটাল নথি বা ইলেকট্রনিক রেকর্ডের সত্যতা প্রমাণের জন্য যে আইনগত প্রক্রিয়া এবং শংসাপত্রের প্রয়োজন হয় তা এখানেই যথাযথভাবে মানা হয়নি। আইন নিয়ম মেনে অনুযায়ী তথ্য প্রযুক্তির ধারা যেন পেশ না করায় আদালতে এটিকেই প্রমাণ্য দলিল হিসেবেই গ্রহণ করতে অস্বীকার করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায় বড়সড় রদবদল। নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী এক গ্রাম পঞ্চায়েতের 132 নম্বর বুথ সোনাখালী পাঁচপুকুরিয়া পাড়ায় শাসক দল তৃণমূল এবং বিজেপি ছেড়ে প্রায় 200টি পরিবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএম দলে যোগদান করেছে। এর ফলে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এদিন পাঁচপুকুরিয়া পাড়ায় একটি বর্ণাঢ্য যোগদান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে তৃণমূল ও বিজেপি ছেড়ে আসা সাধারণ মানুষ ও কর্মীরা সিপিআইএম এর লাল ঝান্ডা হাতেই তুলে নেয়। অনুষ্ঠানটিতে উপস্থিত কর্মীদের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জানা গেছে, এই বড়সড় রদবদলের মূল উদ্যোক্তা ছিলেন এই বুথের তৃণমূল সদস্য কামাল উদ্দিন মণ্ডল ওরফে কামু। লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে নবাগত কর্মীরা শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, বর্তমান শাসক দলের অসাধু কার্যকলাপ ও দুর্নীতির কারণেই তারা দল ছাড়তে বাধ্য হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নবীন সিপিআইএম কর্মী তালেব জানান,
তিনি বহু বছর ধরেই তৃণমূলের সাথেই যুক্ত ছিলেন, কিন্তু এই দলটা এখন চোরদের পার্টিতে পরিণত হয়েছে। এরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, বরং এদের শুধু টাকার ধান্দা। তাই তিনি তৃণমূল ছেড়েই সিপিআইএম ছেড়েই চলে এসেছেন এবং এলাকার বিপুল সংখ্যক মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিনি অত্যন্ত সন্তুষ্ট। যোগদানকারী কর্মীদের স্বাগত জানিয়ে হরিণঘাটে এরিয়ার কমিটির সদস্য শিবেন দেবনাথ বলেন, বিরোহী এক গ্রাম পঞ্চায়েতের 132 নম্বর বুথ 5 পুকুরিয়াতে সিপিআইএম এর পক্ষ থেকে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল আর বিজেপি আসলে এক মুদ্রার এপিঠ ওপিঠ। মানুষ তৃণমূলের দুর্নীতির যেমন বীতশ্রদ্ধ, তেমনই বিজেপির প্রতি আস্থা হারাচ্ছে। তাই বিকল্প হিসেবে মানুষ বামপন্থা ও সিপিআইএমকেই বেছে নিচ্ছে। এই দলবদলের নদিয়ার হরিণঘাটায় সিপিআইএম এর সংগঠন আরও শক্তিশালী হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য একটি সান্ধ্যকালীন ভোজের আয়োজন করা হয়েছিল। দিল্লির যন্তর মন্তরে চলমান ককরোচ জনতা পার্টি এর আন্দোলন যোগ দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার বিপর্যয় এবং বেকারত্ব ইস্যুতেই বিগত 2 সপ্তাহ ধরে দিল্লির রাজপথে আন্দোলন চালাচ্ছেন দেশের যুব সমাজ ও ছাত্রছাত্রীরা। তাদের সমর্থনে এবং অনশনরত বিশিষ্ট পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে যন্তর মন্তর মঞ্চ থেকেই কার্যত অগ্নিবর্ষণ করলেন মহুয়া। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেই সরাসরি নিশানা করেই তার মন্তব্য, আমাদের সন্তানদের রক্ত দিয়ে ওর জন্মদিনের কেক তৈরি হতে পারে না। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গড়ে ওঠা ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং যুব সমাজের কর্মসংস্থানের দাবিতেই এই আন্দোলনের মঞ্চ থেকেই গত কয়েকদিন ধরেই আমরণ অনশনে বসেছেন লাদাখের আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও কেন্দ্র সরকার এখনও কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে মহুয়া মৈত্রের এই ক্ষুব্ধতার আক্রমণ দিল্লির রাজনৈতিক পারদকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল। ক্ষমতার মদে চুর হয়ে আছে এই নির্লজ্জরা। মহুয়া যন্তর মন্তরে সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে অহংকারী ও জনবিচ্ছিন্ন বলেই তোপ দাগেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আন্দোলনকারী ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্লজ্জ মানুষগুলো ক্ষমতার মদে চুর হয়ে রয়েছে। চারপাশের সাধারণ মানুষের দুর্দশা, দেশের তরুণ প্রজন্মের কান্না এদের চোখে পড়ে না। কিন্তু মনে রাখবেন, ক্ষমতায় অহংকার চিরস্থায়ী নয়। গত 26শে জুন দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলনের মাঝেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্মদিন পালন করা হয়েছিল। সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেই চরম কটাক্ষের সুরেই মহুয়া বলেন, কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখেই। প্রশ্ন ফাঁসের জেরেই তরুণ প্রজন্ম যখন মানসিক অবসাদে ভুগছেন, তখন শিক্ষামন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। আমাদের দেশের সন্তানদের রক্ত দিয়ে তার জন্মদিনের কেক তৈরি হতে পারে না। উল্লেখ্য, আন্দোলনকারীদের সন্ত্রাসবাদীদের বি টিম বলেই তকমা দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তার জবাবেই মহুয়ার এই কড়া বয়ান বলেই মনে করছে রাজনৈতিক মহল। উচ্ছেদের চিন্তায় রাতের ঘুম উড়েছে হাজার হাজার হকারের। রুজি রুটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন তারা। তবে এবার সেই চিন্তা কিছুটা দূর করল রাজ্য সরকার। হকার উচ্ছেদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই। হকার উচ্ছেদ নিয়েই বিরাট সিদ্ধান্ত রাজ্যের। আগামী অক্টোবর মাসে দুর্গাপুজো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, দুর্গাপুজো অবধি রাজ্যের কোথাও হকার উচ্ছেদ হবে না। অক্টোবর অবধি এই প্রক্রিয়া স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কথা জানান হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হকার উচ্ছেদ নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া আতঙ্ক আপাতত কেটেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছে, রাজ্যে উৎসবের মরশুম শেষ না হওয়া অবধি মানবিকতার খাতিরে কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। এছাড়া রেলের অধীনে থাকা হকারদের উচ্ছেদ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান অসিত। তিনি বলেন, এই বিষয়টি পুরোপুরি কেন্দ্রের এখতিয়ারভুক্ত। তবে তা সত্ত্বেও মানবিকতার খাতিরেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে তিনি যেন ওই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, হকারদের পুনর্বাসন ও পরবর্তী নীতি নির্ধারণের জন্যই আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। পুর দপ্তরের সচিবের সঙ্গে আলোচনায় বসবে হকার্স সংগঠন। সেখানে হকারদের পরিচয়পত্রের পাশাপাশি তাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পর রাজ্যের হাজার হাজার হকার ও তাদের পরিবারের চিন্তা কিছুটা কমেছে। নদিয়ায় গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার চরম উত্তপ্ত রাজ্য রাজনীতি। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের ওপরে হামলার নেপথ্যে গেরুয়া শিবিরের হাত রয়েছে বলেও সরব হয়েছেন খোদ মহুয়া। আর সেই আবহে এবার তৃণমূল সাংসদকে তীব্র ভাষায় একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মহুয়ার নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে সংসদের লগ ইন পাসওয়ার্ড বিতর্ককে হাতিয়ার করে ঝাঁঝালো আক্রমণ শোনালেন তিনি। ডিম হামলা সমর্থন করি না, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনি। সম্প্রতি নদিয়ায়
সম্প্রতি নদিয়ায় গিয়ে ডিম হামলার শিকার হন মহুয়া মৈত্র। হামলার সেই ঘটনা নিজেই ফেসবুক লাইভ করে দেখান সাংসদ এবং ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়েই মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, বিজেপি এই ধরনের হিংসাত্মক আচরণকে সমর্থন করে না। মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে অগ্নিমিত্রা পাল বলেন, আজকে মহুয়া মৈত্র আপনাকে ডিম মারা হচ্ছে, আমরা দলগতভাবে কিন্তু সেগুলি সম্মতি জানাইনি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমরা এটাকেই সমর্থন করি না, কিন্তু আপনি যে ভাষায় বিজেপি কর্মীদের আক্রমণ করছেন তাতে উস্কানি দিচ্ছেন আপনি নিজেই। পাবলিসিটি স্ট্যান্ড বা মা কালী বিতর্ক নিয়ে খোঁচা এখানেই শেষ নয়। তৃণমূল সাংসদের এই ফেসবুক লাইভ ও প্রতিবাদকে পাবলিসিটি পাওয়ার চেষ্টা বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী। তার দাবি, জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে চর্চায় থাকতেই মহুয়া মৈত্র এই ধরনের আচরণ করছেন। সাংসদদের পুরনো কিছু মন্তব্যের রেস্টে নেই। অগ্নিমিত্রা বলেন, বাদরের বাচ্চা, হুমায়ুনের বাচ্চা, এইসব কুরুচিকর ভাষায় কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মা কালী, সিগারেট খান, মদ খান, এই আপত্তিকর মন্তব্য আপনি করেছিলেন। আপনি বারবার মানুষকে অপমান করছেন, পাসওয়ার্ড বিক্রি করেছেন। ভারতবর্ষের সুরক্ষায় বড় বিপদ। মহুয়া মৈত্র সংসদীয় পদ খোয়ানোর পর বিতর্কিত ক্যাশ ফর কোয়েরি বা টাকার বিনিময়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পাল সবচেয়ে বড় আক্রমণটি শানান। তিনি অভিযোগ করেন, যিনি দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন তার মুখে অন্তত সততার বুলি মানায় না। ডিটেক্ট ডিলিট রিপোর্ট, কোনোভাবেই ভারত সরকারের এই নীতি থেকেই যে বাংলায় বিজেপির সরকার সরে আসবে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সে পথেই তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে 50 জনকে আটক করা হয় তামিলনাড়ুতে। কড়া পুলিশের নিরাপত্তায় এবার তাদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে 50 জনকে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিরুচিরাপল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসেই তাদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কেই নির্ধারিত কোচে ওই 50 জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই 50 জনকে আটক করা হয়। এরপর তাদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের নির্দেশ জারি করা হয়। এরপরেই গত 3রা জুলাই কড়া নিরাপত্তার মধ্যে 3টি বিশেষ পুলিশ ভ্যানে সড়ক পথেই তিরুচিরাপল্লীতেই নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিরুচিরাপল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাদের তোলা হয়। একেবারেই কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই 50 জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, আটক হওয়া ওই 50 জনের মধ্যে 44 জন পুরুষ এবং 6 জন মহিলা রয়েছে। তামিলনাড়ু পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি পৌঁছানোর পরে উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্ত পেট্রোপোল স্থলবন্দর এলাকায় বিদেশিদের নিয়ে যাওয়া হবে। সেখানেই তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই বিএসএফের হাতে তাদের হস্তান্তর করা হবে। এরপরে বিএসএফের তরফে ওই 50 অনুপ্রবেশকারীকেই হস্তান্তর করা হবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরে অনুপ্রবেশ রুখতে ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই মতো জেলায় জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। সেখানে আটকে অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে। এরপরেই তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং রাম মন্দিরের অনুদান চুরির ঘটনা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, তিনি দাবি করেছেন তার দেওয়া অনুদান ফেরত দিতে হবে, অন্যথায় তিনি অযোধ্যায় মামলা করবেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দিগ্বিজয় সিং বলেন, আমি অযোধ্যায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার দেওয়া অনুদানের অপব্যবহার, লুটপাট করা হয়েছে, তাই টাকাটা আমাকে ফেরত দেওয়া হোক, যাতে আমি রামালয় ট্রাস্টে জমা দিতে পারি। আমি পুলিশকে বিশ্বাস করি না, পুলিশ বিজেপির নিয়ন্ত্রণে, তাই আমি থানায় যাব না, আমি আদালতে যাব। তিনি বলেন, রাম মন্দিরের জন্য 2বার তহবিল সংগ্রহ অভিযান চালানো হয়েছে। আমি প্রথমবার দান করেছিলাম MLA-কে আদানির রথযাত্রার সময়। রাম মন্দির এবং ভগবান রামের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই প্রথম দানটি কখনো আমলে নেওয়া হয়নি। অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তহবিল সংগ্রহের অভিযান আবারও শুরু করা হয়। এই অভিযানটি শুরু করেছিল বিশ্ব হিন্দু পরিষদ VHP, কিন্তু আমরা তাদের দান করিনি। কারণ আমি তাদের বিশ্বাস করতাম না। অনুদানের অপব্যবহারের দীর্ঘ ইতিহাস তাদের রয়েছে, তাই আমি সরাসরি ট্রাস্টকে দান করেছিলাম। দিগ্বিজয় সিং ব্যাখ্যা করে বলেন, মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 1 লক্ষ টাকা দান করেছিলেন, তাই তিনি আরও দান করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি 1,11,000 টাকা দান করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাস্টে টাকা জমা দেওয়ার একটি চিঠি লিখেছিলাম। আমরা নিজেরাই টাকাটা জমা দিয়েছি এবং রসিদও পেয়েছি। আমি রামের প্রতি বিশ্বাস এবং একদল
এক বিশাল মন্দির নির্মাণের ইচ্ছা থেকে এই দানটি করেছিলাম, কিন্তু এখন যে অভিযোগগুলো সামনে আসছে তা খুবই উদ্বেগজনক। ট্রাস্ট পরিচালনার দায়িত্বে থাকা চম্পত রায় মাসিক 10,000 থেকে 15,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ করেছেন। তিনি অভিযোগ করছেন যে দৈনিক অনুদানের 10 থেকে 20% গায়েব হয়ে যাচ্ছে। এর আগেও প্রচুর নগদ টাকা গায়েব হয়ে যেত। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকাও সামনে আসছে। এটি ভগবান রামের প্রতি আমাদের বিশ্বাস ও ভক্তির ওপর এক বিরাট আঘাত। দিগ্বিজয় সিং পুনর্ব্যক্ত করেছেন যে তিনি আদালতে যাবেন এবং তার অনুদান তিনি ফেরত নেবেন।